হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স এর 7th ক্লাস। আজকের টপিক হচ্ছে জিওমেট্রি। তো জিওমেট্রিটা পড়ার জন্য আমাদের কিছু বেসিক আগে জানতে হবে। জিওমেট্রির ক্লাস একদিনে শেষ তো হবেই না, দুইটা ক্লাসে শেষ হয় কিনা এটা এটা একটা বিষয়। দুইটা ক্লাসে শেষ করতে চেষ্টা করব। তো আজকে শুধু বেসিক নিয়ে কথা হবে, নেক্সট ক্লাসে হচ্ছে কিছু ম্যাথ আমরা দেখবো, কি ধরনের ম্যাথ আসে বিসিএস এ সেটার উপরে হচ্ছে নেক্সট ক্লাসটা হবে। আজকে মোটামুটি বেসিকে যা আছে সবকিছু শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করবো হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে। আচ্ছা, অ্যাঙ্গেল দিয়ে আমরা শুরু করবো। অ্যাঙ্গেলের হচ্ছে লাইক আপনারা কোণ বললে কেমন একটা ছবি আপনাদের মাথার মধ্যে আসে? এরকম একটা ছবি আসে যে এটা একটা কোণ। সেটা হতে পারে 30 ডিগ্রি, 20 ডিগ্রি, যে কোনো একটা কোণ হতে পারে। কোণকে আমরা কিভাবে প্রকাশ করি? মনে করেন এ, বি, সি। এটাকে আমরা লিখি অ্যাঙ্গেল এ, বি, সি। কিংবা আপনি অ্যাঙ্গেল বিও লিখতে পারেন। তো এখানে অ্যাঙ্গেল বলতে আমাদের এরকম একটা ছবি মাথায় চলে আসে, বাট অন্য ধরনের ছবিও আমাদের মাথায় আসলে চলে আসা উচিত। যেমন মনে করেন আমি যদি এখানে একটা স্ট্রেট লাইন টানি, যদি বলি এখানে কত অ্যাঙ্গেল আছে, আপনি বলবেন এখানে তো কোনো অ্যাঙ্গেল নাই, তাহলে বিষয়টা হলো না, এখানে একটা অ্যাঙ্গেল আছে। সেটা হলো এই একটা অ্যাঙ্গেল, আবার নিচের দিকেও একটা অ্যাঙ্গেল আছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার 180 ডিগ্রি, নিচেরটা 180 ডিগ্রি। আবার আরেকটা ধরনের অ্যাঙ্গেল যদি আমি আপনাকে বলি, একটা ফোঁটা দিলাম, এটা আসলে অ্যাঙ্গেলটা কত আমি যদি বলি, আপনি বলবেন যে না এখানে কোনো অ্যাঙ্গেল নাই, একটা ফোঁটা দিলে আর কি অ্যাঙ্গেল হতে পারে? কিন্তু না, এটারও একটা অ্যাঙ্গেল আছে, কারণ এটাকে যদি আমি এভাবে ভাগ করে দিই এই ফোঁটাটার উপর দিয়ে, তো এখানে আসলে তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়? এটা 90, এটা 90, প্রত্যেকটা 90 ডিগ্রি করে, এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। যেমন উপরিটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তো একটা বিন্দু, বিন্দুর অ্যাঙ্গেল তাহলে কত? 360 ডিগ্রি। এটা যদি বৃত্তের সেন্টার হয়, সেখানেও আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। তো এইভাবে অ্যাঙ্গেলটাকে চিন্তা করতে হবে হচ্ছে বিভিন্ন রূপে। ওকে, তো অ্যাঙ্গেলটা নিয়ে আমরা কথা বলছি। এখন যদি আমি এখানে একটা ত্রিভুজ আঁকাই, এই ত্রিভুজটার মানে যে কোনো ত্রিভুজ আমি যদি আঁকাই, সেটা এরকম একটা হতে পারে, বা এরকম হতে পারে, বা এরকমও হতে পারে। এই প্রত্যেকটা ক্ষেত্রে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হবে হচ্ছে 180 ডিগ্রি। এটা সবসময় আপনারা মনে রাখবেন। 180 ডিগ্রি হচ্ছে তিন কোণের সমষ্টি। তাহলে এই যে আমার মানে ত্রিভুজে যদি কখনো আসে যে দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, বাকি অ্যাঙ্গেলটা কত হবে, অবশ্যই আমরা জানবো। 180 থেকে বাদ দিব বাকি দুইটা অ্যাঙ্গেলকে, তাহলে আমরা থার্ড অ্যাঙ্গেলটা পাবো। এখন একটা মজার বিষয় আপনাদেরকে দেখাই। মনে করেন এখানে আমি একটা ত্রিভুজ আঁকালাম, আমি বলেছি তিনটা কোণের সমষ্টি হলো এক সমকোণ। এখন আমি একটা কোণ মানে একটা রেখাকে যদি এভাবে বাড়াই দিই, তাহলে এবার যদি বলি এই বাইরের কোণটুকু কত, সেটা কি আমরা পারবো? একটু রেসপন্স করেন, এটার ব্যাপারে আপনাদের কোনো আইডিয়া আছে যে বাইরের কোণটা কত হবে? যে আপু এখান থেকে 60 ডিগ্রি যদি বাদ দেওয়া হয় তাহলে 180 থেকে। আপনি 60 পেলেন কোথায় আপু? আমি তো এখানে কিছুই বলি নাই। কোন অ্যাঙ্গেল কত আমি এখানে কিছুই বলি নাই। আমি এমনি জাস্ট জিজ্ঞেস করতেছি যে এই বাইরের কোণটা কত হতে পারে। মনে করেন আমি আগে বলছি যে একটা স্ট্রেট লাইনের পুরাটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে এইটুকু আর এই বাইরের টুকু মিলে হবে 180 ডিগ্রি। আবার ত্রিভুজের তিনটা কোণ মিলেও তো 180 ডিগ্রি। তাইলে এই কোণটাকে আমি যদি বাদ দিই, এইটুকু যা হবে বাকি দুইটার যোগফল তাই হবে কিনা? জি। এটা বলেন। আপনি জি র্যান্ডমলি আপু। আপু 60 ডিগ্রি, 30 ডিগ্রি এরকম চিন্তা করবেন না। দেখতে 60-র মতো হইলেও 60 নাও হইতে পারে, এটা 59-ও হইতে পারে, 61-ও হইতে পারে। এটা দেখার উপরে ডিপেন্ড করবে না।
যদি মান দেয়া থাকে আলাদা কথা, আমি জাস্ট এমনি বললাম। Yes. তো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এভাবে একটা বাহুকে যদি বাড়াই দিই, সেখানে বহিস্থ যে কোণটা উৎপন্ন হয়, মনে করেন এই যে বাইরের কোণটাকে বলে বহিস্থ কোণ, এই বহিস্থ যে কোণটা উৎপন্ন হয় সেটা হবে হচ্ছে বাকি দুইটার যোগফলের সমান, মানে এর সাথে যে কোণটা আছে সেটাকে বাকি বাদ দিলে বাকি দুটো যে কোণ তাদের যোগফলের সমান। দেখেন এই যে ভিতরের যে কোণটা, এটাকে আমরা বলি হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ। ঠিক আছে, মনে করেন এরকম, এটা হচ্ছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রির চেয়ে ছোট যত কোণ আছে সবাই হচ্ছে সূক্ষ্মকোণ, যেমন এটা একটা সূক্ষ্মকোণ। আর এই যে বাইরের যে বড় কোণটা, এগুলোকে আমরা বলবো হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় যারা কোণ। এই ধরনের কোয়েশ্চেন আসে মাঝে মধ্যে, জাস্ট জেনে রাখলাম। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে কিছু সংজ্ঞা বলতে পারি, এটা অবশ্য আপনারা দেখেও নিতে পারবেন, যে কোনো বইতে এই ধরনের সংজ্ঞা দেয়া আছে। যে মনে করেন সমকোণ কাকে বলে, সরল কোণ কাকে বলে। সরল কোণ এই যে 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। পূরক কোণ কাকে বলে, পূরক কোণ হচ্ছে এই যে আমরা একটাকে আরেকটা পূরক কোণ বলি, মানে দুইটা কোণের মধ্যে পরিমাপের সমষ্টি যদি এক সমকোণ হয় তাহলে একটাকে অপরটির পূরক কোণ বলি। এই যে এইটা, মনে করেন 90 ডিগ্রির মাঝখান দিয়ে একটা ভাগ করে দিলাম, এটা একটু ছোট এটা একটু বড়, একটাকে আরেকটা পূরক কোণ বলা হবে। আর এই যে 180 ডিগ্রিতে যদি ভাগ করে দিই তাহলে একটাকে আরেকটা সম্পূরক কোণ বলা হবে। এরকম কয়েকটা হচ্ছে আপনার সংজ্ঞা দেওয়া আছে, যেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারি, দুইটা যদি প্যারালাল আপনি রেখা টানেন এরকম, প্যারালাল মানে কি যাদের মধ্যে ছেদ হওয়ার কোনো সম্ভাবনা নাই, স্ট্রেট লাইন দুটো প্যারালাল মানে সব জায়গায় দূরত্বটা সমান, এদেরকে যদি আমি এভাবে কাটি, জিনিসটা কোথায় চলে যায়। আচ্ছা, এটাকে আমি যদি এভাবে করে কাটি, তাহলে দেখেন এখানে এই কোণ দুটো সমান, এইটা এটাকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ। ঠিক আছে, অনুরূপ কোণ দুইটা সমান হবে। অনুরূপ বলতে এইটা যেমন এইটাও তেমন, এটাকে বলে অনুরূপ কোণ। একান্তর কোণ দুইটা সমান হবে, একান্তর মানে এই সাইডেরটা আর এই সাইডেরটা। তো এখানে আমি জাস্ট আপনাদেরকে ডেমোটা দেখালাম যে কিভাবে এই পড়াশোনাগুলো করবেন। আপনারা সংখ্যা পড়ার সময় একটু ছবির সাথে মিলাই মিলাই পড়লে আপনাদের ভালো মনে থাকবে, এটার জন্যই আমি জিনিসটা আর কি আপনাদেরকে দেখালাম। তো এখন কোণ তাইলে আপনারা বের করতে পারবেন নিশ্চয়ই। এভাবে একটা প্যারালাল লাইন দিয়ে যদি বলা হয় এই কোণটার মান এত, তাহলে অবশ্যই আপনি জানবেন এই সাইডের কোণটা কত, জানবেন তো, অবশ্যই জানবেন। এইভাবে করে মিলাই মিলাই পড়লে আপনাদের জন্য এগুলো মনে রাখতে সুবিধা হবে। কোন রিলেটেড কোয়েশ্চেন মাঝে মধ্যেই আসে, সেই জন্য বললাম। এটা আজকে যা পড়াচ্ছে একদম মানে আপনাদের ছোটবেলার জিনিস, আপনারা 6 7-এ যে উপপাদ্য টুপপাদ্য পড়তেন সেখানে এগুলোর প্রয়োজন হইতো, আপনাদের সেটা জানার কথা। তো দেখেন একটা চতুর্ভুজ আঁকাই, যেমনই হোক চতুর্ভুজটা, এই যে কোনো বাহুটাও সমান হয় নাই, তারপরেও এই চতুর্ভুজের মনে করেন কোনো কোণ বা বাহু যদি সমান নাও হয়, আপনি যদি এরকম একটা চতুর্ভুজ আঁকান, সেটারও চার কোণের সমষ্টিটা আমরা বলে থাকি হচ্ছে চার সমকোণ। ঠিক আছে, চারটা কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। ঠিক আছে, এটা ছোট এটা বড় তাতে কোনো সমস্যা নেই, চারটা মিলাই হবে 360 ডিগ্রি। তো আমি যদি এখানে একটা মানে আদর্শ চতুর্ভুজ আঁকি, মনে করেন সামন্তরিক আঁকি একটা, সামন্তরিক মানে কি, যাই হোক আমার হাতের আঁকাটা এখানে ভালো হয় নাই। সামান্তরিক মানে হচ্ছে এইটা আর এটা প্যারালাল, এটা আর এটাও প্যারালাল। ঠিক আছে, তো এই ধরনের যে সামান্তরিক গুলো তাদের এই কোণ এই কোণের সমান হবে, এই কোণ এই কোণের সমান হবে। এটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়, এটা 90 ডিগ্রির চেয়ে ছোট, কিন্তু একটা আরেকটা সমান হবে। এরপর যদি আমরা মাঝখান দিয়ে কর্ণ আঁকাই, এই কর্ণগুলা, তাহলে এটা এটার সমান, এটা এটার সমান। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যদি মানে বর্গ হয়, বর্গ মানে চার বাহু সমান, বর্গ হলে এটার এইগুলা 90 ডিগ্রি, অবশ্যই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এবং এটা কর্ণ আঁকা হলে যেখানে ছেদ করে সেখানেও সব 90 ডিগ্রি তৈরি হয়। এগুলা খুবই বেসিক সেন্স, আপনাদের ছোটবেলায় এগুলো আপনারা পড়ে থাকবেন। রম্বস কাকে বলে, রম্বস হইতেছে, রম্বস ওই বর্গের মতোই চার বাহু সমান কিন্তু প্যারালাল প্যারালাল, এই যে এইটা এটা এটা এটা, চার বাহু সমান হবে কিন্তু প্রত্যেকটা কিন্তু এই যে বর্গের মতো আপনার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে না সব জায়গায়, এটা 90 ডিগ্রি থেকে বড় এটা 90 ডিগ্রি থেকে ছোট, মানে সামন্তরিক এবং বর্গের একটা মিক্স আপ হচ্ছে এই যে রম্বস। রম্বসেরও কর্ণগুলো যোগ করলে আমরা কি পাবো, এই যে এগুলো সব 90 ডিগ্রি হয় যতদূর আমার মনে আছে। তো এইভাবে আপনারা মিলাই মিলাই করবেন, কারণ কোণের মানগুলো কিন্তু অনেক সময় চলে আসে। আর বহিস্থ কোণের যে কথা বলছি সেটাও আপনারা একটু পরে কোয়েশ্চেন যখন যেদিন দেখাবো সেদিন আপনারা এটা বুঝে যাবেন। তো এই হচ্ছে বিষয়। এখন চলে আসে হচ্ছে আপনার মনে করেন ক্ষেত্রফলের কথা, এই যে রম্বস বললাম, তারপরে আপনার সামন্তরিক বললাম, তারপরে আয়তক্ষেত্র একটা আছে।
আয়তক্ষেত্রটা কিরকম? বর্গের মতো, এর 4টা কোণ 90 ডিগ্রি হবে, কিন্তু বাহুগুলো আবার সবাই সমান না। এই বাহু এই বাহুর সমান, আর এই বাহু এই বাহুর সমান, এটার বলে আয়তক্ষেত্র। ঠিক আছে? তো ত্রিভুজের প্রথমে যদি আমরা ক্ষেত্রফলের কথা বলি, মানে যেই যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বলতেছি, তার আমরা যদি এখন আসি যে আমরা একটু ক্ষেত্রফল গুলা বুঝতে চাই, তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেটা একটু দেখবো। তবে একটা কথা আপনাদেরকে বলি, ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র আছে, পিথাগোরাসের সূত্র, যেটা আপনারা সবার মানে অনেক জায়গায় লাগবে, যে কারণে হচ্ছে এটা আপনারা জেনে রাখবেন। সেটা হলো, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, মানে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় নাই, সমকোণী ত্রিভুজ মেইনলি দেখতে এরকম, মানে এটা 90 ডিগ্রি, কিন্তু সমকোণী ত্রিভুজ এভাবেও আঁকা যায়। এই বাহুটা যদি আমি আর একটু বড় করে দিই, তাহলে এখানে একটা 90 ডিগ্রি তৈরি হতে পারে। তাইলে আমার এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হবে, তাহলে অবশ্যই বাকি দুইটা মিলে আরো 90 ডিগ্রি, তাহলে একটাই সমকোণ থাকা সম্ভব একটা ত্রিভুজের ক্ষেত্রে। বাকি দুইটা মিলে হবে আমার 90 ডিগ্রি, সেটা একটা 30, একটা 60 হতে পারে, দুইটা 45 হতে পারে, সেটার কোনো বিষয় না, যাই হোক। তো এইখানে সমকোণের বিপরীত যে বাহুটা, এটাকে আমরা বলি অতিভুজ। আর সমকোণের সাথে এই যে এটারে আমরা বলি লম্ব। সাধারণত যদি এটাকে আমি সূক্ষ্মকোণ থিটা হিসেবে চিন্তা করি, তাহলে এটা হলো লম্ব, এটা হচ্ছে ভূমি। অনেক সময় কোয়েশ্চেন কঠিন করতে চাইলে থিটাটারে উপরে উঠাই দিবে, বলবে এটা হচ্ছে থিটা, তখন লম্ব হবে কোনটা? থিটার বিপরীত কোনটা হবে? লম্ব। খালি নিচে আছে বলে এটা ভূমি হয়ে যাবে, বিষয়টা তা না। তো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি, এটা যদি এ বি সি হয়, তাইলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু বাকি দুই বাহুর স্কোয়ারের সমান। এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার। এটা আমি আপনাকে একটু ভেঙে বলি। এই যে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা মনে রাখতে পারতাম না, কারণ এত সহজ ভাবে বলা হয়নি, তাই যে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান, এভাবে বললে আমাদের মনে রাখতে সুবিধা হতো। কিন্তু তা না বলে বলা হয়েছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। মানে এইখানে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, সেই বর্গক্ষেত্রের কি সব বাহু সমান না? তাহলে সব বাহু সমান হলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বাহুর স্কোয়ার। তো বাহু কত? এই যে এখানে সি বি, ও সরি, আমি তো এবি লিখে ফেলছি, সিবি। আচ্ছা, তো বাহু যদি এটা হয়, তাহলে এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? সিবি স্কোয়ার ইকুয়ালস টু বাকি দুই বাহুর উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র তাদের স্কোয়ার। মানে এখানে এসি এর স্কোয়ার আর এখানে হচ্ছে এবি এর স্কোয়ার। এইভাবে জিনিসটা বলার কারণে একটু কঠিন হয়েছে, মানুষের মনে থাকতে চায় না, বাট সহজ করে বললে বিষয়টা তাই। অতিভুজের উপর যে আমরা স্কোয়ার রাখবো, সেটা বাকি দুই বাহুর উপর যে স্কোয়ার হবে তার যোগফলের সমান হবে। এই পিথাগোরাসটা একটু পরে বিভিন্ন জায়গায় লাগবে আমাদের, সেই জন্য আগে থেকে বলে রাখলাম। বুঝতে পারতেছেন? না বুঝলে বলেন। জি আপু, বুঝছি। আচ্ছা, বুঝলে খুবই ভালো। তো আমি প্রথমে কথা বলতেছিলাম হচ্ছে ত্রিভুজ নিয়ে। কয়েকটা ত্রিভুজ আঁকি, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে 3টা ত্রিভুজ আমি আঁকছি না, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল বলেন তো? হাফ ইন্টু ভূমি গুণ গুণ উচ্চতা। উচ্চতা, তাই না? দাঁড়া, জি আপু। এখন আপনি আমাকে একটু বলেন, এ বি সি, এখানে এ বি সি, এখানেও এবিসি, বলেন যে এই 3টা ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কত? ভূমি বেশি। ভূমিটা বেশি, হ্যাঁ। এবার বলেন উচ্চতা কত? আম, উচ্চতা মাঝেরটাই বোঝা যাইতেছে এবি। কই, এটা কিছু বললেন না। এই যে হেলানো, এটা কি উচ্চতা হলো? উচ্চতা হবে স্ট্রেট, আঁকতে না হবে আপু, ওই যে উচ্চতা। বললাম তো মাঝের, বুঝছি, মাঝেরটা তো স্ট্রেট। জি। মাঝেরটা তো স্ট্রেট আছে, মাঝেরটা তো হেলানো না, মাঝেরটা তো এই যে একদম স্ট্রেট। এখানে এবি হবে, কিন্তু এটাতে তো এবি হয় না, তাই না? জি। হেলানো তল কিন্তু উচ্চতা না। এবির এখানে আমি হেলানো পাচ্ছি বলে আমি মাঝখান দিয়ে একটা উচ্চতা আঁকাই নিলাম, মনে করেন ডি। তাহলে এটার ক্ষেত্রে হবে হচ্ছে বিসি ইন্টু এডি, সাথে হাফ, ঠিক না? জি আপু। আর এটার ক্ষেত্রে এটা ঠিক আছে। এবার বলেন থার্ডটাতে কি করব? থার্ডটা তো আরো বেঁকানো, মানে থার্ডটা একটু সুন্দর করে আঁকি।
এই আর একটু বাঁকায় আঁকলে ভালো হবে। এই থার্ডটাতেও একটা লম্বা আঁকা লাগবে। এটা লম্বা আঁকতে হবে, এটা লম্বা আঁকলে কোন পাশে হবে? নিশ্চয়ই এই পাশে হবে না, এবার এই পাশে হবে। এসি বরাবর 90 ডিগ্রি মানে। করে আঁকলে যেখানে পড়ে আর কি। এটা কি বুঝতে পারছেন? জি আপু। বাহুটা যেদিকে হেলানো থাকবে লম্ব আঁকলে সেদিকেই তো পড়বে, 90 ডিগ্রি আঁকলে যেখানে হবে সেখানে, তাই না? তো জি। এখানে আমার এডি নিয়ে নিতে হবে। এক্ষেত্রে আমি তিনটা কেস দেখালাম, কারণ যে কোনো ধরনের ত্রিভুজ আসতে পারে, তখন আপনি এই জিনিস ফর্মুলা গুলা কাজে লাগাবেন। এখন আপনি আমাকে বলেন, আমি বলি আপনাকে যে এই যে আমি এই ত্রিভুজটা নিয়ে কথা বলবো, এডি এর মান আমি পাবো কোথায় বলেন তো? এখানে এ বি বি সি, এসি এগুলোর মান মনে করেন আমি দিলাম, এটা 5, বিসি হলো মনে করেন 10, আর হচ্ছে এসি মনে করেন দিলাম কত দিব, 5 দিলাম। তাহলে আপনি আমাকে বলেন এডির মানটা আমি কিভাবে পাবো? নাহলে তো আমি এটা আপু, করতে পারবো না, তাই না? ক্ষেত্রফলের সূত্র দিয়ে কি বের করতে হবে তাহলে? ক্রস দিয়ে। এই যে মাঝখানে লম্বটা আঁকাইছি না এডি, এই জি। লম্বটা সব সময়, মানে আপনি একটা শীর্ষবিন্দু থেকে একটা লম্ব যদি বিপরীত বাহুর উপরে আঁকেন, সেটা সব সময় এটাকে ডিভাইড করে ফেলবেন, মানে দুই টুকরা করে ফেলবেন, ঠিক আছে? জি। তাহলে বিসি ছিল 10, এখন হয়ে গেছে এই পাশে 5, এই পাশে 5, তাই না? তাহলে এবার এই ছোট্ট ত্রিভুজটা, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এখানে আমি পিথাগোরাস ব্যবহার করতে পারি। আমি সুন্দর করে নিচে আঁকাই, এই যে ডি, এ বি সি। এখন আমাকে অবশ্যই এখান থেকে এডি এর মানটা বের করতে হবে। এডি হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, ঠিক তো? আমি জাস্ট মানগুলো লিখছি, মান না লিখলেও হয়। আপনাদের কোয়েশ্চেনে যেভাবে দেওয়া থাকবে সেভাবে লিখবেন। তাহলে এখান থেকে হবে এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস হচ্ছে ডিসি স্কোয়ার, তাই ডিসি না? স্কয়ার। এবার জি। ডিসি এর মান যা আসবে এখানে বসাই দিবেন, এই এসি এর মান যা আসবে এখানে বসাই দিবেন, তারপর এটা বিয়োগ করে দিলে এডি এর মান এখান থেকে পাওয়া যায় কিনা। এডিট জি আপু। তখন এডি এর মান পেয়ে আপনি এই সূত্র মতো বসায় অঙ্কটা করতে পারবেন। যখন আপনার সোজাসুজি লম্ব দেখতে পাচ্ছেন, তখন তো অঙ্কটা সহজ হয়ে গেল। একটু কঠিন আসলে এই টাইপের অঙ্ক আসবে, ঠিক না? জি আপু। আরেকটা সূত্র দেখাবো। মনে করেন ত্রিভুজের, ওই যে আমি একটু আগে আপনাকে বললাম এ বি সি, এখানে বললাম যে এটা মনে করেন 4, এটা 2, এটা 3 বললাম আর কি। তো এখন তিন বাহু দেয়া আছে, আমি কি করতে পারি? এখান থেকে একটা ডি কেটে নিতে পারি, তাই না? লম্ব, সেভাবে আমি বের করতে পারি। আরেকটা সরাসরি সূত্র আছে, সেটাও করতে পারি, ঠিক আছে? সরাসরি সূত্র কি জানেন? অর্ধ পরিসীমা সূত্র। পরিসীমা মানে হচ্ছে যে কোনো কিছু তিন বাহুর যোগফল, মনে করেন ত্রিভুজ হলে তিন বাহুর যোগফল, চতুর্ভুজ হলে চার বাহুর যোগফল, এগুলোরে বলা হয় হচ্ছে পরিসীমা, ঠিক আছে? জি তো আপু। পরিসীমা, অর্ধ পরিসীমা দিয়ে একটা সূত্র আছে ত্রিভুজের ক্ষেত্রফলের, ক্ষেত্রফল ইকুয়াল টু হবে হচ্ছে, অর্ধ পরিসীমা যদি এস হয় তাহলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, রুট ওভার। তাহলে এসটা কি? তিন বাহুর যোগফল, এখানে তিন বাহুর যোগফলের অর্ধেক আর কি এস। তো এস এর মানটা এখানে কত হবে? 4+3+2/2, তাই না? বুঝা জি। গেছে? আর এই ছোট এ ছোট বি ছোট সি হচ্ছে তিন বাহুর মান। তাইলে আমি এখানে কত পেলাম? 4 আর 3 7, 8 9, 9/2। এখানে যদি এটারে আমি মনে করেন 4 না বানাই 5 ধরি, তাহলে একটু আমার অঙ্কটা করতে সুবিধা হবে। 5 আর 3 8 আর 2 10/2 কত হলো? 5 না? 5। হ্যাঁ, এবার এই 5 থেকে আমি এই যে 5 লিখবো, তারপর 5 থেকে 5 বিয়োগ, 5 থেকে 3 বিয়োগ, 5 থেকে 2 বিয়োগ, এরকম হবে। আমি এখানে ইচ্ছা মতো মান নিচ্ছি, তো এই জন্য এরকম 5 আর 5 চলে আসছে, বাট এরকম হবে না। আপনাদের কোয়েশ্চেনে যখন দেয়া থাকবে অন্য ভালো মান আসবে, বুঝতে পারছেন? সেগুলো দিয়ে ইজিলি আপনি, আমি জাস্ট সূত্রটা বুঝাচ্ছি আপনাকে, যে বাহুর যে মানগুলো থাকবে সেগুলো আমরা অর্ধ পরিসীমা থেকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? এভাবে বাদ দিয়ে দিয়ে এইটা হচ্ছে সূত্র, এটা দিয়ে আপনি সরাসরি ক্ষেত্রফলটা বের করতে পারবেন। বুঝা গেছে? জি আপু। বুঝতে পারছেন? জি আপু বুঝছি। আচ্ছা, তাহলে ত্রিভুজের আমরা তাহলে কয়টা সিস্টেম শিখলাম? দুইটা সিস্টেম শিখলাম, তাই না? ভূমি গুণ উচ্চতা আর হচ্ছে অর্ধ পরিসীমা। এটা একটু আমি যেভাবে বলতেছি, শুধু যদি আপনারা বইটা খুলে দেখেন সূত্রগুলো, একদম মুখস্থ হয়ে যাবে, জীবনে আর ভুলবেন না আর কি, ঠিক আছে? তো এখন আমি তাহলে ত্রিভুজের কথা যেহেতু বলছি, তাহলে আমি কি করবো? এখন হচ্ছে মনে করেন চতুর্ভুজের কথা বলি। আয়তক্ষেত্র,
আয়তক্ষেত্র কেমন বলছিলাম, চারটা কোণ হবে 90 ডিগ্রি, আর এই দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান। এর ক্ষেত্রফল হইতেছে শুধু ভূমি গুণ উচ্চতা। কারণ কি, এটারে কাটলে দেখেন দুইটা ত্রিভুজ দাঁড়ায়। তা ত্রিভুজের যদি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হয়, এখানে তো যেহেতু উচ্চতা সহ দেখা যাচ্ছে, তাহলে আমি লিখতে পারি এইটার যে ইয়া হবে সেটা হচ্ছে দুইটা ত্রিভুজের যে ভূমি ক্ষেত্রফল সেটার যোগফল। তাহলে কি হয়, হাফ হাফ করলে দুইটা মিলে হয় আমার একটা, তাহলে শুধু ভূমি গুণ উচ্চতা। গুণ উচ্চতা। ঠিক তো? এবার বর্গ জি আসেন। আপু। বর্গ, বর্গর চার বাহু সমান। ঠিক তো? এখানে ভূমি আর উচ্চতা যেহেতু সমান, তাহলে শুধু যে কোনো একটা বাহু নিয়ে তার স্কোয়ার করলেই হয়ে যাচ্ছে। মানে ভূমি গুণ উচ্চতা এখানে তো দুটোই সমান, সবগুলোকে যদি আমি এ লিখি, এ বাহু, তাহলে ভূমি কত এ, উচ্চতা কত এ, এ গুণ এ, এ স্কোয়ার, তাই না? বোঝা যায়? জি। জি আপু। এই যে বর্গটা আমি ক্ষেত্রফল বের করলাম এ স্কোয়ার, এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনি মনে রাখবেন, এইটার বর্গের যে কর্ণ, দুইটা কর্ণ সমান হবে, সেই কর্ণের সূত্র হচ্ছে √2a। এ হচ্ছে কর্ণের একটা বাহু। ঠিক আছে? আর এখানে তো কর্ণ বের করা খুবই সহজ, এখানেও দুইটা কর্ণ সমান হবে। তখন আপনি এই দুইটা বাহুর মান যখনই দেওয়া থাকবে, পিথাগোরাস দিয়ে কর্ণটা বের করে ফেলতে পারবেন, যেহেতু সব 90 ডিগ্রি। আহ রম্বস কই, রম্বস, রম্বস। আচ্ছা, রম্বসের ক্ষেত্রে হচ্ছে এখন কোনো 90 ডিগ্রি নাই, কাজে উচ্চতা আমি পাচ্ছি না। এবার তাহলে আমি কিভাবে বের করব যে রম্বসের ক্ষেত্রফলটা কি হবে? রম্বসের ক্ষেত্রফল কিছুই না, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ কিন্তু কর্ণ, দুইটা কর্ণ, দুইটা কর্ণ কিন্তু এখানে সমান হবে না, একটা বড় একটা ছোট। এটা তো আর বর্গ না যে দুইটা কর্ণ সমান হবে। তো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হইতেছে আপনার রম্বসের ক্ষেত্রফল। আমি তারপরেও সূত্রগুলো হচ্ছে আপনারা একটু বই থেকে ম্যাচ করায় নেবেন যে আমি যা বললাম ঠিকই বললাম কিনা। কারণ আমার সামনে সূত্রগুলো নাই, আমার মেমোরিতে যা আছে সেই অনুযায়ী আমি বলতেছি, আমি শুধু টপিক দেখতেছি আর আপনাদেরকে বলতেছি যতটুকু আমার মনে থাকে। তো রম্বসের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম, কারণ রম্বসের উচ্চতা বের করতে গেলে আমাদের প্রবলেম হবে, এখানে একটা লম্ব টানতে হবে, এখানে একটা লম্ব টানতে হবে, এইভাবে করে উচ্চতা নিয়ে করা যায় না। এগুলার হচ্ছে প্রমাণ আছে যে কেন সূত্রগুলো এরকম হয়েছে, তো প্রমাণ আপনাদের জানতে হবে না, আপনারা জাস্ট মনে রাখবেন যে রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এবার আরেকটা টাইপের আমাদের ফিগার আছে, সেটা একটু দেখি, সেটা দেখবো। সেটা হচ্ছে এই, মনে করেন এই, 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 এইটা কি জিনিস বলেন তো? চিনেন এটাকে? এটা তো আপু দেখছি আগে, কিন্তু এখন নাম মনে নেই, ভুলে গেছি। ও, আগে দেখছেন কখনো? হ্যাঁ আপু, যখন এই যে 9-10-এ পড়তাম তখন তো দেখছি। ও আচ্ছা, 19-এ। এটা হচ্ছে আপনার ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম মানে হচ্ছে যার কোনো হ্যাঁ। এই যে দুইটা বাহু প্যারালাল, হ্যাঁ, দুইটা বাহু প্যারালাল মানে দুইটার মধ্যে ডিস্টেন্স সবসময় সমান, কিন্তু বাকি দুইটা বাহু প্যারালাল হবে না। এটাকে বলা হয় হচ্ছে ট্রাপিজিয়াম। এবং এই ট্রাপিজিয়ামটা বিসিএস এর যারা স্যার আছে, যারা প্রশ্ন করে, ওনাদের খুব প্রিয় একটা ফিগার হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অসংখ্য বার আসে পরীক্ষায়, কারণ এটা দেখলে অনেকে চেনে না, সূত্র কিভাবে মনে থাকে না, সূত্রটা একটু কঠিন তো এই জন্য মনে থাকে না। আচ্ছা, হয়ে গেল। এই যে এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু, আর এই দুইটা হচ্ছে অসমান্তরাল বাহু। তো অসমান্তরাল বাহু নিয়ে আমাদের তেমন কাজ নেই। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু মনে করেন এটা এ, এটা, এটা এ, এটা বি। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্বটা কত সেটা। লম্ব দূরত্ব অবশ্যই এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্বটা হবে এই যে এইটা, তার কারণ কি বলেন তো? এটাকে ধরেন ডি ধরলাম। লম্ব দূরত্ব অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব তো ফিক্সড না, এখানে কম এখানে বেশি, এখানে কম এখানে বেশি। তাহলে কি আর অসমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব নিলে কাজ হবে? হবে না। কাজেই সমান্তরাল মানে সরি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমাদের সমস্ত কাজ হচ্ছে সমান্তরাল যে দুইটা বাহু থাকবে সেটা নিয়ে। আমি আবার পরিষ্কার করে আঁকাই দিই, এরকম হবে।
তো সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে লম্ব দূরত্ব আছে, এইটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এইটা সূত্র হিসেবেও পরীক্ষায় আসে, আবার অঙ্ক হিসেবেও আসে, যে মান দিয়ে দিবে, আপনি হচ্ছে মান নিয়ে কাজ করবেন, সেইভাবেও আসে। বুঝেছেন বিষয়টা? জি আপু। ত্রিভুজ রিলেটেড কোনো কোয়েশ্চেন আপনাদেরকে বলতে পারি কি না? মনে করেন একটু আগে আপনাদেরকে যে কোন রিলেটেড জিনিসগুলো পড়াচ্ছিলাম না, সেখান থেকে প্রশ্ন একটা দেখতে পাচ্ছি। প্রশ্ন কিরকম আসছে, যে একটি কোণ তার পূরক কোণের অর্ধেকের সমান, তাহলে কোণটির মান কত? পূরক কোণ কাকে বলছিলাম, মনে আছে? দুইটা কোণের সমষ্টি যদি পুরো 90 ডিগ্রি হয়, অর্ধেক। তাহলে একটাকে আরেকটার পূরক কোণ বলে, তাই তো? পুরো কোণ। জি আপু। এখন বলা হচ্ছে একটা কোণ তার পূরক কোণের অর্ধেকের সমান। তাহলে মনে করেন একটা কোণ, সেটা এক্স। এক্স হবে কার সমান? 90 ডিগ্রি মাইনাস x/2 এর সমান। মানে একটা কোণ তার পূরক কোণের হাফের সমান। তা পূরক কোণ মানে কত? 90 ডিগ্রি মাইনাস সেই নিজের কোণটা। এক্স যদি একটা কোণ হয়, তাহলে তার পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস এক্স, এটুকু তো বোঝা যায়। জি আপু। তার অর্ধেকের সমান, এবার একটু ক্যালকুলেশন করলে যা আসবে তাই। এটা আসছে কত নম্বর বিসিএস? 38তম বিসিএস এই কোয়েশ্চেনটা আসছে। আবার 38তম বিসিএস এ কোণ নিয়ে আরো কোয়েশ্চেন আসছে, আরো কোয়েশ্চেন অ্যাঙ্গেল নিয়ে 38তম বিসিএস এ দুইটা কোয়েশ্চেন আসছে, তাহলে জিনিসটা তো ইম্পর্টেন্ট, তাই না? তো আমি আরেকটা কোয়েশ্চেন কি আসছে সেটাও দেখাই। বলা হচ্ছে যে এবিসি একটা ত্রিভুজ, এইটার বি কোণটা 90 ডিগ্রি। তাহলে আমি একটু ভালো করে আগালে পারতাম। এই বি কোণটা 90 ডিগ্রি বলা হয়েছে, তাহলে এসি কে বলা হয়েছে 2ab। এসি কই? এসি, এটাকে বলা হয়েছে হচ্ছে 2ab। এইটা হচ্ছে এই বাহুর ডাবল বলা হয়েছে। তাহলে সি এর মান কত? ঠিক আছে, এই অঙ্কটা করতে গেলে আমাদের যে ধারণাগুলোর প্রয়োজন হবে, সেটা আপনাদের আদৌ ধারণা আছে কিনা? ত্রিকোণমিতি নিয়ে কি আপনারা পড়াশোনা করছেন? জি আপু, 9-10 ছিল। তাই না? আচ্ছা, এমনিতে এই অঙ্কটা করতে গেলে আপনাদের মানে কি মনে পড়ে, মানে এটা কিভাবে করা যেতে পারে সেটা একটু বলেন। ওই যে ট্যান থিতা না কি কি ছিল, মানে শুনেন, ওইগুলা কি পিথাগোরাস লাগবে দিয়েও এটা নাকি আপনি থিতা? সলভ করতে পারেন চাইলে, সেটা আমরা করতে চাচ্ছি না। মানে কি বলে, এসিটা হচ্ছে আপনার এ বি এর ডাবল না? জি আপু। এসি, এটা হইতেছে এ বি এর ডাবল, মানে 2ab। এটা বসাই দিলে এখান থেকে তো বিসির একটা মান আমরা পাই, কারণ এমনি এসি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কত? এ বি স্কোয়ার আর হচ্ছে বিসি স্কোয়ার না? এখন এ জি বি এর আপু। পরিবর্তে কি আমি হাফ অফ এসি বসাতে পারি? বা এসি এর পরিবর্তে আমি 2ab বসাতে পারি? জি পারি। পারি। তাহলে 2ab যদি এখানে বসাই, তাহলে এটা হয়ে যায় না 4ab স্কোয়ার? সেখান থেকে একটা ab স্কোয়ার বাদ যাবে, তাই না? জি। আর বিসি স্কোয়ার থেকে যাবে। ক্যালকুলেশন না বুঝলে বলবেন। এটা একটা ওয়ে। তাহলে 3ab স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার, ঠিক তো? স্কোয়ার স্কোয়ার উঠাই দিলে √3ab ইকুয়ালস টু বিসি, তাই আসবে তো? জি আপু। এখান থেকে জিনিসটা সহজ হয়, আমি জাস্ট ক্যালকুলেশন করে দেখালাম যে কিভাবে করতে পারেন। এই বিসিটাকে আমি লিখতে পারি √3 অফ ab, তাই না? তো আপনাদের এই জিনিসটা জি আমি আপু। তাহলে এখন একটু বলে দিই, কয়েকটা অনুপাত একটু মনে রাখবেন, তিনটা জিনিস মনে রাখবেন শুধু। সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে ভূমি, সরি লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো আমার এখানে কাজ করতে কি লাগতেছে, এই লম্ব আর ভূমি নিয়ে কাজ করলেই ভালো আমার, কারণ দুইটাই এবি আছে। এবি এবি কাটাকাটি হয়ে থাকবে 1/√3, নাকি? জি আপু। বোঝা যাচ্ছে বিষয়টা নাকি? ট্যান থিতা। জি আপু, বুঝছি।
ট্যান থিটা ইকুয়ালস টু আমি এখান থেকে পাচ্ছি কি, এই যে আমার বিসি বাই এবি না, বিসি না সরি, জি, লম্ব বাই এবি বাই বিসি, এবি বাই বিসি, ঠিক তো? এই বিসি এর মানটাকে আমি লিখতে পারি 3ab, √3 আর কি। তাহলে এ বি বি কাটা গিয়ে ট্যান থিটার মান কত দাঁড়ালো, 1/√3। এখন কেউ যদি ট্যান থিটা মানে ট্যান থিটার কত ডিগ্রি এর মানের জন্য 1/√3 আসে, এটা যদি সে জানে, সেই অঙ্কটা পারবে, তাই না? মানগুলো আমরা মুখস্থ করবো, সেটার প্রসেসিং আমি বলে দিচ্ছি কিভাবে মুখস্থ করবো, বাট এখন তো আমাদের এই লাস্ট একটাই কাজ, যে আমাকে জানতে হবে ট্যান কত ডিগ্রির মান 1/√3, থিটার মানটা আমাকে জানতে হবে, তাই না? বাকিটুকু তো বুঝা জি গেছে। আপু। জি আপু। ওকে, মান আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই, আপনারা একটাই মান মুখস্থ করবেন, বাকিগুলা পারবেন। ত্রিকোণমিতি থেকে অনেক জটিল কিছু আসে না, কাজে এতটুকু জানলেই যথেষ্ট, যতটুকুই যে আমি বলে দিচ্ছি। আমি আপনাদেরকে বললাম না যে ট্যান, সাইন আর কজের মানটা শুধু মুখস্থ করবেন, মানে কজের মানেটা। আর মনে রাখবেন, সাইনকে উল্টাইলে হবে হচ্ছে কোসেক, কসকে উল্টাইলে হবে হচ্ছে সেক, আর ট্যানকে উল্টাইলে হবে হচ্ছে কট। মানে ওই যে বলছিলাম না, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক মানে কি হবে, অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? এই তিনটা আপনারা মনে রাখবেন, বাকিগুলো এমনিই পারবেন, সেই জন্য আমি এই জিনিসটা লিখলাম, ঠিক আছে? আপনি শুধু সাইন এবং কজের মান যদি মুখস্থ করেন, ট্যানের মানটা আপনি এমনিই পারবেন, এই জন্য আমি শুধু এই দুইটার মানটা মুখস্থ করতে বলবো। সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর 90 ডিগ্রি, এই কয়টাই মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা যেভাবে পারেন আপনারা মুখস্থ করবেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। সাইনে 0, 30-র জন্য হাফ, 40-র জন্য 1/√2, আর 60-র জন্য হচ্ছে √3/2, আর 90-র জন্য 90-র জন্য হচ্ছে 1। আর কজের জন্য উল্টা, কজের তাহলে জিরোতে হবে 1, মানে এগুলো জাস্ট উল্টা উল্টা নিয়ে আসবো। 30-র জন্য হবে √3/2, এভাবে মিলাই মিলাই করবেন যাতে মনে থাকে। আর 45-এর জন্য দুইটাই সেম, আর 60-র জন্য তাহলে কত হবে, হাফ, আর 90-র জন্য হবে 0। মানে এটা যা আছে রিভার্স করলে কজের মানটা পেয়ে যাই। এবার দেখেন, কজ আর সাইন জানলে ট্যান এমনিই পারবো বলছি, তাই না? এই যে আমাদের একটু আগে ছিল না, সাইন থিটা মানে হচ্ছে 1/√3, ঠিক না? 1/, সাইনের জি। পরিবর্তে আমি লিখতে পারি, সরি, ট্যান থিটা ছিল, ট্যান থিটা মানে হচ্ছে 1/√3। এখন আপনি আমাকে একটা কথা বলেন, যে এই সাইন এবং কস, ট্যান কে ভাঙালে আমি লিখতে পারি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এগুলা এখন আমি একবারে বলতেছি, আপনি একবারে এত কিছু শুনলে মনে থাকে না, জাস্ট বইটা যখন মিলাবেন সব বুঝতে পারবেন, ঠিক আছে? বোঝা যাচ্ছে? জি আপু। ট্যানের মানগুলো আপনারা, মানে ট্যানের ক্ষেত্রে মান মুখস্থ করা খুবই সহজ। দেখেন, সাইন 0, কস 0, তাহলে আমি মান বসাবো হচ্ছে 0/1, তাই না? মানে ট্যানের মান হচ্ছে সাইনেরটাকে আমি কজেরটা দিয়ে ভাগ দিব, তাহলে 0/1 করলে কত আসে, 0। জি তাহলে ট্যান 0-র মান 0ই আসতেছে। এবার 30-র মান দেখেন, সাইনের মানকে কজের মান দিয়ে ভাগ দিব, কত আসে, √3 না, 1/√3 আর কি, জি। 1/, ঠিক তো? তাহলে এখানে যেমন 1/√3 মান ছিল, সেটা আমি কত পেলাম, ট্যান 30-র জন্য পেলাম না? আগে যে ম্যাথটা করতেছিলাম সেটার জন্য আমি 30-র জন্য পেলাম কিনা মানটা, জি আপু। ওইটা দেখালাম, এখন বাকিগুলোও দেখাই দিচ্ছি। ট্যানের মানগুলো কিভাবে সাইন এবং কস শুধু মুখস্থ করলে বাকিটা পারবেন, সেটা দেখানোর চেষ্টা করতেছি আর কি। ওকে, দেখেন, 30-র মান তাহলে পাইলাম কত, ট্যানের 1/√3, আর 0-র মান পাইছিলাম 0। এবার 45-এর মান কত পাবো, 1/√2 ভাগ 1/√2 থাকে কত, 1 না? তাহলে ট্যান 45-এর মান কত, 1। এবার ট্যান 60-র মান কত, সাইনেরটাকে কজেরটা দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত আসে, শুধু √3 না? এটা হবে ট্যান 60-র মান। আর 90-র মান হচ্ছে 1/0, 1/0 করলে কত আসে, ইনফিনিটি। জিরোরে তো মানে জিরো দিয়ে কোনো কিছুরে ভাগ করা যায় না, সেটা ইনফিনিটি চলে আসে।
ঠিক আছে? এই জি, হচ্ছে tan এর মান। বলেন তো বিষয়টা বোঝা গেছে? বুঝছি। বুঝছেন? তাহলে আগের যে ম্যাথটা ওটা আবার একটু লিখি, দেখি এর চেয়ে সহজ ভাবে আমরা করতে পারি কিনা। এই যে আমার অঙ্কটা ছিল হচ্ছে এ বি সি। আমি আবারও বলতেছি যে যে একসাথে শুনলে আপনার কাছে হয়তো একটু কনফিউজিং লাগতে পারে। আপনি কি করবেন এটা, মানে আজকে যদি বইতে দেখে ফেলেন কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই ম্যাথটাতে বলা হয়েছে হচ্ছে এই এসি বাহুটা আমার কি এ বি এর থেকে দ্বিগুণ। দ্বিগুণ। ঠিক আছে? তো আমি লিখতে পারি যে এসি ইকুয়াল টু 2ab। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি সরাসরি এ বি বাই এসি ইকুয়ালস টু লিখতে পারি হাফ। লিখতে পারি? জি, পারি। দেখেন তাহলে এ বি বাই এসি এটা কি লম্ব বাই অতিভুজ না? লম্ব বাই অতিভুজের আমি সরাসরি অনুপাত পেয়ে গেলাম হাফ। ঠিক আছে? লম্ব বাই অতিভুজ দিয়ে আমি কি বুঝাই, সাইন থিটা না? সাইন থিটার মান হাফ হয় কখন? তাই। 30 ডিগ্রি। পাইছি এবার মানটা 30 ডিগ্রি। আগে একটু জটিল করে করে দেখাইছি জাস্ট বলার জন্য। জি। এবার কি আরো ইজি হয়েছে না? জি আপু। এখন আগেরটাও একটু আপনি রিমাইন্ড করেন নিজের মনে মনে যে আগের অঙ্কটা আমি কিভাবে করলাম, এবং পরে যখন রেকর্ডেড ক্লাসটা শুনবেন, এই ক্লাসটা আপনি আবার শুনবেন, তখন আপনি দেখবেন যে আগে একবার ম্যাথটা কেমন করে করলাম আর এখন কেমন করে করলাম। ঠিক আছে? আগেরটা চেয়ে এটা একটু ইজি। এটা ইজি। এটা ইজি, বাট আগেরটা ছিল বর্ণনামূলক। মানে আমি দেখালাম যে আগেরটার মধ্যে আমরা কি কি কাজ করতে পারি। যখন আপনি একটা জায়গায় আটকায় যাবেন, আপনি তো ওই শর্টকাট আপনার মনে নাও থাকতে পারে, এই জন্য বেসিক যে জিনিসগুলো সেগুলো জি। শিখতে হয়। যে এইখানে আমি একটা সমকোণী ত্রিভুজ দেখা মাত্র আমার মাথার মধ্যে চলে আসে কি পিথাগোরাস। তো পিথাগোরাস যার মাথায় আছে সে কোনোদিন সমকোণী ত্রিভুজ নিয়ে আটকাবে না। সে কি করতে পারে, সে অঙ্ক করা শুরু করবে, তার নিজস্ব যে মানে সলিড যে প্রিপারেশন সে নিচ্ছে, পিথাগোরাস শিখছে, সেটা দিয়ে সে করা শুরু করবে। ঠিক আছে? তারপরে যখন শর্টকাট মনে পড়ে গেলে তো খুবই ভালো, এই যে এটা যেমন শর্টকাট আমরা করলাম, যে অলরেডি আমার কাছে অনুপাতটা দেওয়া আছে, সেটা দিয়ে আমি সাইনের মানটা বসাই দিলাম, করতে পারি। যদি আমার এই এই পদ্ধতি মনে না পড়ে, যদি আমি বুঝতে না পারি যে আমি কিভাবে লম্ব বায়ু ত্রিভুজ দিয়ে এখানে সাইন আনবো, মনে পড়তেছে না, তখন আমি কি করব, এই যে আমার ডাবল বলা আছে আমি সরাসরি পিথাগোরাসে বসাই দিব। আমরা যখনই একটা সমকোণী ত্রিভুজ দেখতে পারবো, আমাদের প্রথম মাথায় আসা উচিত যে আমরা এখানে পিথাগোরাস ব্যবহার করব, ত্রিকোণমিতিক অনুপাতগুলা ব্যবহার করবো। ঠিক আছে? বোঝা যাচ্ছে? জি আপু। আরেকটা কথা, এখানে আমাদের কাছে সি কোণের মান জানতে চাইছে, কাজে সি হচ্ছে আমাদের থিটা। এজন্য আমরা এটাকে লম্ব ধরছি, এটাকে ভূমি ধরছি। সূক্ষ্ম কোণটা যার সাথে থাকে সে হলো ভূমি, আর তার বিপরীত কোণ হলো লম্ব। যদি আমাদের কাছে এ লম্ব। কোণের মান জানতে চাইতো, তাইলে আমাদের এইটা হয়ে যাইতো লম্ব, আর এটা হয়ে যেত কি হয়ে ভূমি। যেত, ভূমি। ভূমি। এই জিনিসটা মনে রাখবেন, শুধু লম্বা দেখতে বলেই কিন্তু লম্বা না। এনিওয়েজ, যদি এখান থেকে আমার এ কোণটা বের করতে বলতো, আমরা কিভাবে বের করতাম সেটা একটু আপনি বাসায় করবেন। এ কোণও এখান থেকে বের করা যাবে, 100 বার বের করা যাবে। এমনিতেই যদি আপনি একটা কোণ জানতে পারেন, আরেকটা তো জানেই যে এখানে এ কোণটা এমনিতে কত বলেন তো, সি তো আমি বলে দিলাম 30, এর মান কত তাহলে? 60। 60। ছাড়াও আপনি একটু মানে চেষ্টা করবেন যে এখান থেকে আমি এই সিটা জেনে নিয়ে এর মান বলতে পারি, সেটা তো পারি। কিন্তু যদি আমি সির মানটা নাও জানি, হঠাৎ করে আমাকে এর মান জিজ্ঞেস করলাম, কিভাবে বের করতে পারি সেটা একটু বাইর করার চেষ্টা করবেন। এখানে সাইন দিয়ে করছিলাম তো সহজ করে দিয়ে, এটা কস দিয়ে করতে পারবেন আপনি। যদি থিটা চেঞ্জ করে দেন কস দিয়ে করতে পারবেন। মানে আপনি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে এখান থেকে মানগুলো বের করতে পারবেন, ত্রিভুজের মান বের করা খুবই সহজ। তো এটা আমি ওই যে প্রতিদিন যে কথা বলি সেটাই বললাম, যে বই থেকে পারলে আজকে একটু দেখে নেন, তাহলে কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর ত্রিকোণমিতিক আপনার তো মানে যাদের হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, তাদের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতটা মনে রাখতে প্রথম দিকে একটু অসুবিধা হয়। এটা একটা কাগজে লিখে দেয়ালে লাগাই ফেলবেন, সবসময় আসা যাওয়ার পথে দেখবেন, দেখতে দেখতে মানগুলোও মনে পড়ে যাবে, এবং কোনটা দ্বারা কি বোঝায় সেটাও মনে পড়ে যাবে। ঠিক আছে? জি আপু।
আচ্ছা, আজকের মতো তাহলে ক্লাস শেষ করব। ভালো থাকবেন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।